দ্বাদশ শ্রেণীর ডি অ্যান্ড এ ব্লকের তৃতীয় ক্লাসে আমার সকল ছাত্রছাত্রীদের আবার স্বাগত জানাই। আজ আমরা ডি ব্লক শেষ করেছি গতদিন। আজ আমরা এ ব্লক এলিমেন্ট সম্পর্কে জানব, যেগুলো হচ্ছে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। তো এ ব্লক মৌল কোনগুলি? এ ব্লক মৌল বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌলসমূহ যেসব মৌলের পরমাণুর ইলেকট্রন পূর্তি প্রক্রিয়ায় সর্বশেষ ইলেকট্রনটি অভ্যন্তরীণ n-2 এফ উপকক্ষে, এইখানে এইটি গুরুত্বপূর্ণ যে এফ উপকক্ষে সর্বশেষ ইলেকট্রনটি এফ উপকক্ষে প্রবেশ করবে, তাদেরই এ ব্লক বা অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বলা হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক কি দেখলাম, যে সর্বশেষ যে ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে? এ ব্লকে, এফ অরবিটালে। তাই যে সমস্ত এলিমেন্টগুলো সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করছে তাদেরকে এ ব্লক বলা হচ্ছিল। যেমন করে আমরা যেমন অক্সিজেনের রোল নাম্বার ছিল 8, অ্যাটমিক নাম্বার 8 ছিল। তো ওর ইলেকট্রনিক কনফিগারেশন করলে আমরা দেখতে পাবো 1s2 2s2 2p4। তো লাস্টের কক্ষের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? পি এর ঘরে। আবার ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, সেখানে 1s2 2s2 2p6 3s2 3p5। তাহলে কোথায় লাস্টের কক্ষের ইলেকট্রনটা, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করলো? পিতে। সেজন্য এই যে অক্সিজেন, ক্লোরিন, এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা বলছিলাম পি ব্লক এলিমেন্টস। তেমনি যে সমস্ত এলিমেন্টের সর্বশেষ ইলেকট্রনটি এফ উপকক্ষে প্রবেশ করবে, সেই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা বলবো এ ব্লক এলিমেন্টস। এখানে একটা কথা দেখার, যে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল কেন বলা হয়েছে, তার উত্তর দেখতে গেলে সে আমাদের পিরিয়ডিক টেবিল আবার দেখতে হবে। তো এই আমাদের সেই পিরিয়ডিক টেবিল, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিল। এখানে দেখো, এই যে গোটা ডি ব্লক, এটা আমরা অলরেডি দেখে নিয়েছি। ডি ব্লকের মধ্যে, মানে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপের মধ্যে সমস্ত এলিমেন্টগুলোই ডি ব্লক এলিমেন্ট, সন্ধিগত মৌল। ঠিক আছে, এবং সন্ধিগত মৌলগুলির ভিতরে দেখো ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম বলে দুটো মৌল আছে। এইখানের এই ল্যান্থানামের পরবর্তী 14টা এলিমেন্ট যেগুলো আছে, সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এবং অ্যাক্টিনামের পরবর্তী থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত যে মৌলগুলি আছে, এগুলো কোথায় ঢুকে আছে? এই ভিতরে ঢুকে আছে। ঠিক আছে, সেই জন্য এই যে ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস, এগুলোকে 14, এই যে 14 আর এই 14 28টা এলিমেন্টকে বলা হবে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। কেন না, সন্ধিগত যে ডি ব্লকের মধ্যেই কিন্তু এইগুলো ভিতরে ঢুকে আছে। ঠিক আছে, তাই এদেরকে বলা হবে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল। আমাদের পরে প্রশ্ন, অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা এ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো। তো আমাদের উত্তর হবে এ ব্লক এলিমেন্টসের কমন ইলেকট্রনিক কনফিগারেশন n-2f। মনে রাখবে 1 থেকে 14, এটা n-2 হলে ডিটা কি হবে? তার থেকে 1 কম, n-1 ডি 0 থেকে 1 এবং ns2। তাহলে অভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা এ ব্লক এলিমেন্টের কমন ইলেকট্রনিক কনফিগারেশন বা সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়ে গেল n-2f 1 থেকে 14, n-1d 0 to 1, ns2। এবারে এই যে এ ব্লক এলিমেন্টস, এগুলোকে দুটি সারিতে ভাগ করা হয়েছে। প্রথম সারি, যেগুলো 4f এ ইলেকট্রন ঢুকবে তাদেরকে বলা হবে ল্যান্থানয়েড, এবং 5f এ যাদের ইলেকট্রন ঢুকবে তাদেরকে বলা হচ্ছে অ্যাক্টিনয়েডস। 4f এ যাদের সর্বশেষ ইলেকট্রনটি ঢুকবে তাদেরকে ল্যান্থানয়েড বলা হবে, এবং 5f উপকক্ষে যখন সর্বশেষ ইলেকট্রনটি যদি ঢুকে তখন তাদেরকে বলা হবে অ্যাক্টিনয়েডস। এবারে ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড আমরা কোথা থেকে পেলাম, তার জন্য আমরা সেই পিরিয়ডিক টেবিলেই চলে যাব। ল্যান্থানামের পরবর্তী 14টা এলিমেন্ট এখানে আমরা দেখব। ল্যান্থানামের পরবর্তী 14টা এলিমেন্ট 58 থেকে 71। এখানে আমাদের যে ল্যান্থানাম আছে তার রোল নাম্বার হচ্ছে আমার 57।
57, আর তারপরে 14টা এখানে 71, তাহলে এখানে হবে 72। দেখো 57 এর পরে রোল নাম্বার হয়ে যাচ্ছে 72, ঠিক আছে। তো আমরা 57 পরে এই 58 থেকে শুরু করে 71 পর্যন্ত যে এলিমেন্টগুলো, সেগুলো ল্যান্থানামের পরবর্তী 14টা এলিমেন্ট, সেজন্য এদেরকে বলা হচ্ছে ল্যান্থানয়েডস। এবং অ্যাক্টিনামের পরবর্তী 14টা এলিমেন্ট অ্যাক্টিনামের নাম অনুসারে হয়ে যায় অ্যাক্টিনয়েডস। তাহলে ল্যান্থা নামের পরবর্তী এলিমেন্ট যে 14টা এলিমেন্ট, সেগুলোকে বলা হচ্ছে ল্যান্থানয়েডস। এবং একটি নামের পরবর্তী যে 14টা এলিমেন্ট, সেটা একটি নামের নাম অনুসারে হয়েছে, এদেরকে বলা হবে অ্যাক্টিনয়েডস। এখানে নামগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, সেরিয়াম, তারপরে প্রাসিওডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডাইস্পোসিয়াম, হলমিয়াম, আরবিয়াম, তুলিয়াম, ইটারবিয়াম, লুটেসিয়াম। এই যে 14টা মনে রাখবে, একদম লা থেকে শুরু করে লু পর্যন্ত, এইভাবে তোমরা মনে রাখবে। ল্যান্থানাম থেকে লুটেসিয়াম পর্যন্ত এগুলোকে বলা হবে ল্যান্থানয়েডস। এবং অ্যাক্টিনামের পরবর্তী 14টা এলিমেন্ট হচ্ছে থোরিয়াম, পিএ, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিসিয়াম, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলিভিয়াম, নোবেলিয়াম এবং লরেন্সিয়াম। এই যে 14টা এলিমেন্ট, এদেরকে বলা হবে অ্যাক্টিনয়েডস। 4f এ যখন এদের ক্ষেত্রে, ল্যান্থানয়েডস এর ক্ষেত্রে 4f এ লাস্টের কক্ষের ইলেকট্রনটা ঢুকছে, এবং অ্যাক্টিনয়েডের ক্ষেত্রে 5f উপকক্ষে কিন্তু সর্বশেষ ইলেকট্রনটা ঢুকবে। ল্যান্থানয়েড মৌল সমূহ, এই ধরনের মৌলগুলির ক্ষেত্রে পার্থক্যসূচক ইলেকট্রনটি 4f উপকক্ষে প্রবেশ করে। এখানে কি এলিমেন্টগুলি কোনগুলি না, সেরিয়াম থেকে লুটিসিয়াম পর্যন্ত আমরা একটু আগে দেখলাম। ল্যান্থানয়েড সারি সমস্ত মৌলকে Ln প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যে টপিক আমরা পড়ব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রনিক কনফিগারেশন ফর ল্যান্থানাইডস, ল্যান্থানয়েড। এখানে যে ল্যান্থানাইড যেটা বললাম ভুল করে, সেটা কিন্তু আগে ল্যান্থানয়েড অ্যাক্টিনয়েড না বলে এদেরকে ল্যান্থানয়েড, LANTHANIDES এবং অ্যাক্টিনাইডস বলা হতো, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে যেহেতু এরা প্রত্যেকেই মৌল, তাই এদেরকে ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনাইডস না বলে অ্যাক্টিনয়েডস বলা হয়। আইড স্ট্যান্ডস ফর, কেন আগে আইড বলা হতো? আইড কথাটি ভুল, কারণ এরা তো কেউ আয়ন নয়, এরা সবাই একটা ডিসক্রিট পরমাণু, তাই এদেরকে অয়েড বলা হয়, ল্যান্থানয়েড এবং অ্যাক্টিনয়েড। কিন্তু আগে ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইড এরকমই বলা হতো। ঠিক আছে, আমরা এখন দেখব ইলেকট্রন বিন্যাস। এখানে আমরা সমস্ত এলিমেন্টগুলোকে পরপর লিখে নিয়েছি, ল্যান্থানাম থেকে শুরু করে একদম লুটেসিয়াম পর্যন্ত একদম অ্যাটমিক নাম্বার অনুসারে 57-58 করে লিখে নিয়েছি। তাহলে ল্যান্থানামেরটা আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখে ফেলি। ল্যান্থানামেরটা আমরা লিখব 5d1 6s2 4f0, ঠিক আছে। দেখো এখন আমরা যে এ ব্লক এলিমেন্টের যে কমন ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছি, সেখানে কি দেখেছি, n যা হচ্ছে ns, তার থেকে এক কম d, এবং তার থেকে আরেক কম হচ্ছে গিয়ে n-2f, 1 থেকে 14। তাহলে এখানে ল্যান্থানাম কোনো এ ব্লক এলিমেন্ট নয়, কারণ এখানে এফ এ ইলেকট্রন প্রবেশ করেনি। সেরিয়াম থেকে শুরু করে আমাদের ল্যান্থানয়েড এলিমেন্টগুলো শুরু হবে। তাহলে এর কাছে কি হবে, 4f হয়ে যাবে, 5d হয়ে যাবে এবং 6s, ঠিক আছে। তাহলে এখানে 5a d তে দেখতেই পাচ্ছি 5d 1 ছিল, আর 6s এ
2 ইলেকট্রন ছিল। তাহলে প্রথম যখন এ ব্লক এলিমেন্ট, তাই এফ এ একখানা ইলেকট্রন এখানে প্রবেশ করলো। এইটি যদি মনে রাখতে পারো তাহলে এর সাহায্য নিয়ে তুমি অনেকগুলো পরপর করতে পারবে। তাহলে সেরিয়ামের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 4f1 5d1 6s2। PR প্রোসিওডাইমিয়াম এর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস আমাদের কি হবে, যে আমরা এখানে মনে রাখবে যে ডি এর একখানা ইলেকট্রন, এফ এর একটা ইলেকট্রন, দুটা, আর পরবর্তীকালে এর অ্যাটমিক নাম্বার 58 থেকে 59 হওয়ার জন্য এক অ্যাটমিক নাম্বার বাড়ছে, তাই ইলেকট্রনটি কোথায় ঢুকে যাবে, এফেই ঢুকবে, কিন্তু এর একটা, এর একে 2 আর নিজের একে 3, 4f3 6s2। নিওডাইমিয়াম, নিওডাইমিয়ামের ক্ষেত্রে আবার একটা ইলেকট্রন বেড়ে যাবে, 4f 3 একে 4 6s2। PM প্রমেথিয়াম, প্রমেথিয়ামের ক্ষেত্রে 4f 4 একে 5 6s2। সামারিয়াম 4f6 6s2। ইউরোপিয়াম, ইউরোপিয়ামের ক্ষেত্রে 4f7 6s2। এখন দেখো এই এফটাতে 7টা ঘর আছে এবং হাফ, এবং টোটাল ইলেকট্রন ধরায় কখানা, 7 দুগুণে 14 খানা, তাহলে 14 এর জায়গায় এখানে 7 আছে, সুতরাং এটা হাফ ফিল্ড। এই হাফ ফিল্ডটা মেনটেন করার চেষ্টা করবে। ফলে গ্যাডোলিয়ানিয়ামের ক্ষেত্রে মনে রাখবে 4f7ই রাখবে, তাহলে তারপরে 5d1 6s2 মনে রাখবে। এখানে কি দেখছি না, এর হাফ ফিল্ড স্টেটটা মেনটেন করার জন্য পরেরটাতে ও মেনটেন করছে, সুতরাং বাকি ইলেকট্রনটা কোথায় যাবে, 5d তে চলে যাবে। টারবিয়াম, টারবিয়ামে আবার আমরা একই রকম ভাবে যেখানে এখানে করেছিলাম 1 একে 2 আর নিজের একে 3, এখানেও একই রকম ভাবে করব। 4f এ 7 একে 8, আর 64 থেকে 65 জাম্প করার জন্য আরেকটি এক বেড়ে যাবে, 7 একে 8 একে 9 6s2। এরপরে আরেকটা বেড়ে যাচ্ছে 66 তে, 4f10 6s2। এর ক্ষেত্রে 4f11 6s2। এর ক্ষেত্রে আরো এক বেড়ে যাচ্ছে, তাহলে 4f12 6s2। থুলিয়ামের ক্ষেত্রে 4f13 6s2। ইটারবিয়াম YB, ইটারবিয়ামের ক্ষেত্রে আমরা করব 4f14 6s2। এখানে F এ তো 14টা এলিমেন্ট হয়ে গেল, তাহলে বাকি যে ইলেকট্রন সেটা কোথায় ঢুকে যাবে, 4f এ তো আর ঢুকতে পারবে না, তাহলে 4f14 5d1 6s2। এত গুরুত্ব দিয়ে যে আমরা এই যে এতক্ষণ ইলেকট্রন বিন্যাস এগুলো করালাম, তার কারণ হচ্ছে পরীক্ষাতে যে কোনো বছর একটা দিয়ে দিতেই পারে। সুতরাং তোমরা পরপর ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত এলিমেন্টগুলো মুখস্থ করবে, এবং প্রথম থেকে যেভাবে এইটি মনে রেখে পরেরগুলো তোমরা সহজেই এই পদ্ধতিতে করতে পারবে। এরপরের মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবং এই চ্যাপ্টারের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে টপিক, সেটা হচ্ছে ল্যান্থানয়েড সংকোচন। খুবই গুরুত্বপূর্ণ। এখানে মনে রাখবে যে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত এলিমেন্টগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ, পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। ঠিক আছে, তাহলে সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলি, এদের পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ হ্রাস পায়। এই হ্রাস পাওয়া নিয়মিত না হলেও ধীরে ধীরে কিন্তু হ্রাস পেতে থাকবে, এবং এই যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই যে কমতে থাকবে, এই হ্রাস পাওয়ার ঘটনাটিকেই বলা হবে ল্যান্থানয়েড
সংকোচন। সংকোচন তাহলে সহজভাবে ভাষায় কিভাবে লিখবে যে সেরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত ল্যান্থানয়েড মৌলগুলির পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পায়। এই পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার যে ঘটনা তাকেই বলা হয় ল্যান্থানয়েড সংকোচন। আমরা যদি একটা গ্রাফ আঁকার চেষ্টা করি, এদিক বরাবর পারমাণবিক সংখ্যা এক্স এক্সিস বরাবর এবং ওয়াই এক্সিস বরাবর যদি আমরা আয়নীয় ব্যাসার্ধের আমরা গ্রাফ টানি, তাহলে আমরা কি দেখব, এই দিক থেকে আস্তে আস্তে বাড়ছে। এই যে পারমাণবিক সংখ্যা আমরা 57 থেকে শুরু করে এখানে 71 পর্যন্ত লিখব, মাঝখানে আস্তে আস্তে বাড়বে 57, 58 করে বাড়তে থাকবে। এবং আমরা এইখানে যে পিকোমিটারে ব্যাসার্ধগুলো লিখব, এখানে আমরা 90, 100, 110 পিকোমিটারে আমরা যদি ব্যাসার্ধগুলো লিখি, তাহলে আমরা দেখব যে 57 কার না La3+ এর আয়নীয় ব্যাসার্ধ। আস্তে আস্তে ব্যাসার্ধটা কি হবে, যত অ্যাটমিক নাম্বার বাড়বে ব্যাসার্ধটা আস্তে 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 কমতে থাকবে, আস্তে আস্তে কমতে থাকবে। এই গ্রাফটা এরকম নয়, গ্রাফটা হবে এইখান থেকে আস্তে আস্তে এরকম ভাবে কমতে থাকবে। আমরা লাল কালারে যদি দেখাই, তাহলে এরকম ভাবে ল্যান্থানাম এই জায়গাতে আছে লুটেসিয়াম 3+। তাহলে এখানে আমরা কি দেখছি, আয়নীয় ব্যাসার্ধটা যত ল্যান্থানাম থেকে আস্তে আস্তে লুটেসিয়াম পর্যন্ত আসছি, তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছি La3+ এর ব্যাসার্ধ কত ছিল, মোটামুটি 110। আর এখানে আমরা লুটেসিয়াম 3+ এর ব্যাসার্ধ কিন্তু 90 পিকোমিটারের থেকেও কিন্তু অনেক কমে যাচ্ছে। এখন আমরা যেটা পড়ব ল্যান্থানয়েড সংকোচনের কারণ। ল্যান্থানয়েড সংকোচনের কারণ দেখো, ল্যান্থানয়েড সারির মৌলগুলির ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে ইলেকট্রনগুলি কোথায় প্রবেশ করে, 4s অরবিটালে বা উপকক্ষে প্রবেশ করবে। একটি করে ইলেকট্রন যখন বাড়বে, একটি করে যখন ইলেকট্রন ঢুকছে, ধনাত্মক আধান ও 1 একক করে বাড়বে, ঠিক আছে। এবং ইলেকট্রনগুলি কোথায় ঢুকছে, ইলেকট্রনগুলি ঢুকছে 4f এ ইলেকট্রনগুলি ঢুকবে। 4f এবারে কেমন সাইজ হয় না, 4f এর সাইজ হবে সব থেকে বড়। এটা আমরা বিজ্ঞানের ভাষায় কি বলছি, পরিব্যাপ্ত আকার। পরিব্যাপ্ত আকার, যেমন আমরা দেখো s এর সাইজ যা হবে, p এর সাইজ তার থেকে বড়, d এর সাইজ তার থেকে বড়, এবং f এর সাইজ কিন্তু তার থেকেও বড়, পরিব্যাপ্ত আকার, ঠিক আছে। তো এই যে এটাকে যদি আমরা বলি s p d f, তাহলে কার আকার সব থেকে বড়, f। এবং f এর আকার বড় হওয়ার জন্যই f এর আবরণী প্রভাব খুব কম। তাহলে এখানে লিখব f এর জন্য আবরণী প্রভাব সব থেকে কম, আর s এর আবরণী প্রভাব বেশি। তাহলে আবরণী প্রভাবের দিক দিয়ে আমরা লিখতে গেলে লিখব s greater than p greater than d greater than f। এখন আমাদের জানতে হবে যে এই যে আবরণী প্রভাব নিয়ে যে আমরা এত কথা বলছি, আবরণী প্রভাবটা কি। আবরণী প্রভাব হচ্ছে নিউক্লিয়াসের আকর্ষণকে বাধা দেওয়ার ক্ষমতা। আমরা একটা কলম লিখে রাখি, আবরণী প্রভাব হলো নিউক্লিয়াসের আকর্ষণ বলকে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটিকে আকর্ষণ
করতে বাধা দেওয়া। আবরণী প্রভাব তাহলে আমরা সোজা ভাষায় কি শিখলাম? আবরণী প্রভাব হলো নিউক্লিয়াসের সর্বস্থ কক্ষের ইলেকট্রনটিকে আকর্ষণ করতে বাধা দেওয়া। তাহলে এস সব থেকে বেশি বাধা দিতে পারে, সেই জন্য এস কক্ষে যদি ইলেকট্রন ঢোকে তাহলে কি হবে? নিউক্লিয়াস সর্বস্থ কক্ষের ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণের থেকে বাধা সব থেকে বেশি দিতে পারবে। তাহলে যদি বাধা দিতে পারে তাহলে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করতে পারবে না। বেশি আকর্ষণ করতে না পারার জন্য সাইজ হয়ে যাবে বড়। ভালো করে দেখো, এসের আবরণী প্রভাব সব থেকে বেশি। আবরণী প্রভাব আমরা দেখলাম নিউক্লিয়াস যে সর্বস্থ কক্ষের ইলেকট্রনটিকে আকর্ষণ করবে। তো এর যদি সব থেকে বেশি আকর্ষণ করে তাহলে কি হবে? এস এর বাধা দেওয়ার ক্ষমতা সব থেকে বেশি। তাহলে এসের বাধা দেওয়ার ক্ষমতা যদি সব থেকে বেশি হয় তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বেড়ে যাবে। যদি আমি কাউকে বাধা দিই সে আমার কাছে আসতে পারবে না। কিন্তু এফ এর সাইজটা অনেক বেশি হওয়ার জন্য এফ এর আবরণী ক্ষমতা কম, তাই নিউক্লিয়াসের আকর্ষণ বলকে এফ বেশি বাধা দিতে পারে না। এবং বাধা বেশি দিতে না পারলে কি হবে? আকর্ষণ বল বেশি হয়ে যাবে, এবং আকর্ষণ বল বেশি হয়ে গেলে সাইজ হয়ে যাবে খুব ছোট। সেই জন্য এই যে ল্যান্থানয়েড এলিমেন্টগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, সেরিয়াম থেকে শুরু করে লুটেসিয়ামের পর্যন্ত এদের একটা একটা করে এফে ইলেকট্রন প্রবেশ করছে। দেখো 4, 5 পার্থক্যসূচক ইলেকট্রন কোথায় প্রবেশ করছে? 4f এ 5, 6, 7। এবং সেজন্য কি হচ্ছে? নিউক্লিয়াসের যে চার্জ সেটাকে এফ বাধা দিতে পারছে না। কারণ কি? এফ এর সাইজ হয়ে যাচ্ছে খুব বড়। তাহলে যত সাইজ নিউক্লিয়াসের আকর্ষণ বলটিকে বাধা দিতে পারছে না ডিউ টু বড় সাইজ অফ এফ অরবিটাল, নিউক্লিয়াস সর্বস্থ কক্ষের ইলেকট্রনটিকে আরো বেশি আকর্ষণ করতে পারছে। ঠিক আছে? এবং বেশি আকর্ষণ করার জন্য ল্যান্থানাম থেকে শুরু করে ল্যান্থানামে যা আকর্ষণ বল হবে, এই যে সেরিয়ামে যে আকর্ষণ বল হবে তার থেকে লুটেসিয়ামের আকর্ষণ বল অনেক বেশি হবে। এবং অনেক বেশি আকর্ষণ হওয়ার জন্য লুটেসিয়ামের সাইজ হয়ে যাবে সব থেকে কম, যেটা আমরা একটু আগে এই যে গ্রাফে আমরা দেখিয়েছি। এখানে ল্যান্থানামের যা সাইজ হবে তার থেকে লুটেসিয়ামের সাইজ হবে দেখো কম। এখানেতে ল্যান্থানামের সাইজটা নিয়ার অ্যাবাউট 110 পিকোমিটার, কিন্তু লুটেসিয়াম 3+ এর সাইজটা হয়ে যাবে অনেক কম, 90 এর থেকেও কম। তাহলে ল্যান্থানয়েড সংকোচনের কারণটিকে আমরা আরেকবার ব্যাখ্যা করার চেষ্টা করছি যে ল্যান্থানয়েড এলিমেন্টগুলোর ক্ষেত্রে সর্বস্থ কক্ষে সর্বশেষ ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে? 4f এ। 4f এ ইলেকট্রন প্রবেশ করছে। এখন s p d f যদি s এ ঢুকতো, s এর সাইজটা ছোট, তার থেকে বড় সাইজ p, তার থেকে বড় সাইজ d, তার থেকে বড় সাইজ হচ্ছে f। এবং সাইজ s এর ছোট হওয়ার জন্য আবরণী প্রভাব সব থেকে বেশি, এবং f এর সাইজ বড় হওয়ার জন্য আবরণী প্রভাব কম। আবরণী প্রভাব কম হওয়ার জন্য নিউক্লিয়াসের আকর্ষণকে বাধা দিতে পারে না, এবং নিউক্লিয়াস বেশি করে মৌলগুলির সর্বস্থ কক্ষের ইলেকট্রনগুলিকে আকর্ষণ করে, তাই এক্ষেত্রে সাইজগুলো ছোট হয়ে যায়। আয়নীয় ব্যাসার্ধ যেমন ছোট হয়ে যায়, তেমনি আমাদের আয়নীয় ব্যাসার্ধ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এটি হচ্ছে ল্যান্থানয়েড সংকোচনের কারণ।